আপনারা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা আপনি যতই জায়গা জমি, ফ্ল্যাটের মালিকানা যাচাই করেন, ফাইনালি মালিকানা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই দলিলটা রেজিস্টার্ড করতে হবে। আর এইরকম একটা দলিল যখন আপনি রেজিস্ট্রেশন করতে যান তখন আমাদেরকে নানা প্রকার খরচাপাতি দিতে হয়। শুধু রেজিস্ট্রেশন খাতের আমাদের খরচটা দিলে হয় না। সেখানে স্টাম্প শুল্ক, স্থানীয় কর, উৎস কর, আয়কর, ভ্যাট, আনুষঙ্গিক আরো অনেক প্রকার খরচাপাতি থাকে। তো এইগুলার উপর ভিত্তি করে আপনার সম্পত্তির দলিল রেজিস্ট্রেশনে কত টাকা খরচ হবে এইটা কেউ বলে দিতে পারবে না। এটা নির্ভর করে আপনার সম্পত্তিটা কোথায় অবস্থিত, কোন জায়গায় অবস্থিত, সম্পত্তিটা পৌরসভার ভিতরে না গ্রামে না শহরে না সেটা ক্যান্টনমেন্ট বোর্ডের ভিতরে। এটা ছাড়া নির্ভর করে আপনি সম্পত্তিটা কোনো সংস্থা থেকে ক্রয় করতেছেন না ব্যক্তি থেকে ক্রয় করতেছেন। তো এইরকম ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনে কি করা আছে? রেজিস্ট্রেশন আইনে সরকারকে ক্ষমতা দেওয়া আছে। রেজিস্ট্রেশন খাতের যেটা সেটা তারা কম বেশি করতে পারে। স্টাম্প শুল্কের ক্ষেত্রে তারা সেটা করতে পারে স্টাম্প শুল্ক আইন অনুযায়ী। অসংখ্য আইন আছে। তো নরমালি আমরা আজকের এই ভিডিওটি তৈরি করতেছি সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করার কাজে ভ্যাট সংক্রান্ত বিষয়। কারণ অনেকেই হয়তো যে জিনিসটি লক্ষ্য করেছেন সম্প্রতি কি করা হয়েছে এনবিআর। এনবিআর মানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যারা সরকারকে বিভিন্ন প্রকার এই যে আমাদের রাজস্বগুলো আদায় করে দেয়। বিভিন্ন সংস্থা আছে তারা সরকারের হয়ে কাজ করে, সরকারকে রাজস্ব আদায় করে দেয়। তো যখন রেজিস্ট্রেশন অধিদপ্তর কি করে বিভিন্ন প্রকার খরচাপাতি নিয়ে যদি তাদের মধ্যে বিরোধ ঘটে, রেজিস্ট্রেশন খাতের হইতে পারে, স্টাম্প শুল্ক হইতে পারে, নানা প্রকার খাতের হইতে পারে, তখন তারা তাদের ঊর্ধ্বতম যারা থাকেন কর্মকর্তা তাদের কাছ থেকে জানতে চান। তো এইরকমই একটি আমরা এখানে নোটিশ বলি, পরিপত্র বলি, স্মারক বলি যেটা ২০শে মার্চ ২০২২ তারিখে যেটা কি করা হয়েছে। এখানে বলা হচ্ছে দলিল পুনঃ-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মূসক মানে মূল্য সংযোজন কর মানে হচ্ছে ভ্যাট প্রযোজ্যতা সংক্রান্ত বিষয়। নরমালি আমাদের বাংলাদেশে কিছু আইন আছে। যেমন প্রধান আইন যদি আমরা বলি সেটা হচ্ছে যে মূল্য সংযোজন করকে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য মূসক যাকে আমরা বলি এটার জন্য মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন ২০১২ এর বিধিমালা জারি করা আছে ২০২১-এ। তার মানে অসংখ্য নিয়ম এবং বিধিমালার মধ্যে। এর মধ্যে বেসিক একটা নলেজ আপনাদের আমরা দিয়ে রাখবো এইজন্য একটা কথা মনে রাখবেন বাংলাদেশের সংবিধান বলে একটা সংবিধান আছে। এই সংবিধান হচ্ছে সব আইনের হচ্ছে আমরা যদি বলি হেড। অর্থাৎ এই সংবিধানের বিরোধী যদি কোনো কথাবার্তাই থাকে সেটা চলবে না। এখানে সংবিধানের একটা অনুচ্ছেদ বা আর্টিকেল হচ্ছে আমাদের ৮৩ এখানে বলছে সংসদের কোনো আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাইবে না। কোনো প্রকার কর যদি আপনি পাবলিকের কাছ থেকে নিতে চান তাহলে সংসদে একটা আইন পাস করতে হবে। এই আইনের ক্ষমতা বলে আপনি নিতে পারবেন। আপনার মন চাইলে আপনি নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ বিভাগ আপনি আদেশ করে কোনো প্রকার কর আরোপ করতে পারবেন না। এটা হচ্ছে বেসিক নিয়ম। কেন আমরা বলতেছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো এইখানে যেটি করা হয়েছিল নরমালি যারা এখন পর্যন্ত সম্পত্তি রেজিস্ট্রেশন করেছেন আপনারা জানেন আপনাদেরকে রেজিস্ট্রেশনের কাজে বিভিন্ন প্রকার খরচাপাতি দিতে হয়। আপনি যদি একটা দলিল রেজিস্ট্রেশন করতে যান সেখানে আপনার রেজিস্ট্রেশন খাতে ১% দিতে হয়, স্টাম্প শুল্ক ১.৫% দিতে হয়। স্থানীয় করটা নির্ভর করে আপনি কোথায় আছেন তার উপর, উৎস করটা নির্ভর করে, উৎসে আয়করটা নির্ভর করে, উৎসে আয়কর 53FF এগুলো নির্ভর করে আপনার সম্পত্তিটা কোন জায়গার উপর। তারপরে একটা জিনিস আছে ভ্যাট। এই ভ্যাটটা সরকারি আইন মোতাবেক শুধু ২ টা সংস্থার জন্য প্রযোজ্য হয়। তার মানে ভ্যাটটা সবার জন্য প্রযোজ্য না। ভ্যাট যেটা আমরা বললাম এই ভ্যাটটা সবাইকে দিতে হয় না। কাদেরকে দিতে হয়? সরকার আইন করে বলতেছে যে ভ্যাট যেটা আছে সেটা কারা দিবে? যারা ভূমি উন্নয়ন সংস্থা আছে, যারা ভূমিকে উন্নয়ন করে। একটা সম্পত্তি পাওয়া গেল সেটা ক্রয়কৃত হোক অথবা অন্য কোনো কারণ বা হোক সেটা বাণিজ্যিক ভিত্তিতে যদি ক্রয়কৃত করা হয় অথবা অন্য কোনো উপায়ে প্রাপ্ত ভূমির উপর ভূমির উন্নয়ন সাধনে বা চুক্তির মাধ্যমে ভূমির উন্নয়ন সাধনপূর্বক সেটাকে ভাড়া দেওয়া, ইজারা দেওয়া অথবা অন্য কোনোভাবে যদি উন্নয়ন করানো হয় এবং সেটা হস্তান্তর কাজে যারা কাজ করে তাদেরকে বলে ভূমি উন্নয়ন সংস্থা। আর ভবন নির্মাণ সংস্থা আমরা সবাই বুঝি যারা বাড়িঘর নির্মাণ করে বড়, বড় বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিগুলো। তাহলে এদের সেবার কোডও দেওয়া আছে পৃথক করে। অর্থাৎ এই কোম্পানিগুলো যখন কোনো বিল্ডিং তৈরি করবে
আর ভূমি উন্নয়ন সংস্থা যখন কোনো বিল্ডিং এর উন্নয়ন ঘটাবে, আপনার ধরলাম আমরা ৪ টা আপনার কি আছে বিল্ডিং আছে। এগুলো আপনার নামে রেজিস্টার্ড কৃত। এখন সেখানে আপনার উন্নয়ন ঘটানো প্রয়োজন। আপনি যে কাজটা করলেন বললেন যে ঠিক আছে ৪ টাই আমাকে একদম টোটালি নতুন করে দেন। তার মধ্যে একটা যে আমার বিল্ডিং আছে তার মধ্যে ১০ টা ফ্ল্যাট ওই রিয়েল এস্টেট কোম্পানির হয়ে যাবে। এইরকম চুক্তি করে তারা কাজটা করল। তো এই কাজ করার পর রিয়েল এস্টেট কোম্পানি কি করবে? সম্পত্তিটা বিক্রি করবে। কিন্তু এটা তো নতুন বিল্ডিং না। এই জায়গাটার মধ্যে গিয়েই যারা এনবিআর যারা আছেন তারা গেছেন ফেঁসে। কারণ তারা যেই ব্যাখ্যা বিশ্লেষণটা করতেছেন যে তারা এখানে বলতেছেন যে এই যে মূল্য সংযোজন কর এবং সংগ্রহ শুল্ক আইন ২০১২ তৃতীয় তফসিলে কি উল্লেখ করা আছে যে মূসকের হার কত পার্সেন্ট হবে? আপনার ফ্ল্যাট যেটা আছে সেটা যদি ১ থেকে নিয়ে ১৬০০ বর্গফুট পর্যন্ত হয় তাহলে ২% শতাংশ করে জমা দিতে হবে। আর ১৬০০ ১ থেকে যদি বড় হয় তাহলে ৪.৫% হিসাবে জমা করতে হবে। এতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু এবং যেকোনো সাইজের পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে ২% প্রযোজ্য। এই শব্দটা যারা এনবিআর এর যারা আইন শাখায় আছেন তারা এই শব্দটা বুঝতে ভুল করে একটা পরিপত্র জারি করে দিলেন। যার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কি করছেন একটা রিয়েল এস্টেট সংস্থা থেকে আপনার যেই বাবার বাবা, আপনার দাদা একটা সম্পত্তি ক্রয় করছিল, সেইটা আজকে আপনি বিক্রি করবেন। অথবা আপনি এইরকম একটা সম্পত্তি ক্রয় করতেছেন যেটা আপনার ৩ প্রজন্ম আগে রিয়েল এস্টেট থেকে ক্রয় করা হইছে। আজকে যদি আপনি সেটা ক্রয় করতে চান বা বিক্রি করতে চান আপনাকে কি করতে হবে? ২% হারে ভ্যাট জমা করতে হবে। কারণ কি? কারণ এই এনবিআর এর এই ব্যাখ্যার কারণে। আরেকটা বাসা যেটা আপনি একজন ব্যক্তি মালিকানাধীন ব্যক্তির কাছ থেকে ক্রয় করতেছেন, সেখানে আপনাকে ভ্যাট দিতে হবে না। তো প্রকৃতপক্ষে আইনটা যারা তৈরি করেছিল তাদের উদ্দেশ্য এটা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল ভূমি উন্নয়ন এবং ভূমি নির্মাণ সংস্থার মধ্যে পার্থক্য করা। যেমন আমরা বললাম যে আপনার ৪ টা বাড়ির আপনি উন্নয়ন ঘটালেন, সেখানে ধরলাম প্রতিটা বাড়ি থেকে আপনি ২ টা করে ফ্ল্যাট কি করলেন? ওই রিয়েল এস্টেট সংস্থাকে দিলেন টাকা ছাড়া। যে আপনি উন্নয়ন ঘটান ২ টা করে আপনি কি পাবেন? ৮ টা আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন। এখন এই রিয়েল এস্টেট সংস্থা কি করবে? সেগুলো বিক্রি করবে। অলরেডি আপনার নামে সেগুলোর দলিলটা রেজিস্টার্ড আছে। তো এখন নতুন ক্রেতা যখন ক্রয় করবে সে কি করবে? সে দলিলটাকে পুনঃ-রেজিস্ট্রেশন করবে তার নামে নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছিল ২% যেগুলো পুরাতন বাড়ি আছে তার জন্য। যারা আইনটা তৈরি করছে তাদের জন্য। এখন এই আইন শাখার ব্যক্তিরা কি করলেন? বললেন যে, "ভাই রিয়েল এস্টেট হোক আর ব্যক্তি হোক, যেটাই হোক একবার যদি রিয়েল এস্টেটের খপ্পরে পড়ছেন, আপনি যতই ব্যক্তি মালিকানায় ক্রয় করতে থাকেন, যতই ট্রান্সফার হইতে থাক, ২% হিসাবে দিতে হবে। আর শুধু ঢাকা জেলার মধ্যে এইরকম এই যে ২% বা ৪.৫% হিসাবে অসংখ্য টাকা ভ্যাট হিসাবে সরকারের কোষাগারে জমা আছে। সরকারের উচিত হবে এই টাকাগুলো অবশ্যই পাবলিকদেরকে রিফান্ড করা। এই টাকাগুলো রিফান্ড করা। এগুলো অবৈধ। এগুলো সংবিধান পরিপন্থী। কারণ আপনার যদি টাকা এই পাবলিকের কাছ থেকে যদি আরোপ করার প্রয়োজন পড়ে, আপনি সংসদে আইনটাকে চেঞ্জ করে বলেন যে ভবন নির্মাণ সংস্থা যদি কোনো ফ্ল্যাট ট্রান্সফার করে দিতে হবে, ব্যক্তি করলেও দিতে হবে। তাহলে কারো কোনো আপত্তি থাকবে না। যেখানে সরকার সুবিধা দিছে কিন্তু সরকারের আমলাতন্ত্র যারা এই আইন শাখায় আছেন তারা কি করছেন? আইনটাকে ভুল ব্যাখ্যা করে আপনার আমার যারা এরকম ফ্ল্যাট ক্রয় করতে চান তাদের মাথার মধ্যে তারা বাড়ি দিয়ে দিয়েছেন। তো যাই হোক আশা করি এই এনবিআর এর দৃষ্টিগোচর হবে। তারা এই বিষয়টাকে কি করবেন? পুনঃবিবেচনা করবেন। আর এই সংক্রান্ত আপনারা যদি আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে আমরা এই যে বিষয়গুলো, এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু সাধারণ ব্যক্তির মাথায় কিন্তু ঢুকবে না। এগুলোর জন্য বিভিন্ন রকম সার্কুলার বিভিন্ন প্রকার তাদের যে নিয়মকানুন সেগুলো আপনাকে জানতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন। তো আমরা এই ভিডিওটি তৈরি করার যে মূল থিম বলেন, মূল তথ্য বলেন, এটা আমরা যেখান থেকে পেলাম সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার, উনি হচ্ছেন সাইদুর রহমান। তো উনার একটা লিখিত বই আছে সেটা হচ্ছে দলিল রেজিস্ট্রেশন এবং ব্যবহারিক বিধানবলী। এটা জাস্ট ২০২১ সালেও পাবলিশড হয়েছে। এটা জাস্ট রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়গুলোর উপর লিখিত। আপনি চাইলে বাজারে ক্রয় করতে পারেন। মোটামুটি ৬০০ থেকে ৮০০ টাকায় বইটা পাবেন। তো উনার ফেসবুক পোস্টটা দেখার পরে আমরা এ বিষয়ে যখন একটু দেখলাম, তারপরে দেখি যে না ঠিকই।
থেকে দেখার পর আসলে বিষয়টা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। আসলে যে এনবিআর যে করল তারা বুঝতে ভুল করছে। ভূমি উন্নয়ন সংস্থা, ভবন নির্মাণ সংস্থার ক্ষেত্রে পুনঃ-রেজিস্ট্রেশনের কথাটা যেটা উল্লেখ করা হইছে, সেইটা সেখানে কিন্তু এই সেন্স এ ব্যবহার করা হয় নাই। এবং কি বিভিন্ন সময় এনবিআর এর যে সমস্ত সার্কুলার থেকেও তারা কি করেছে, তাদের যেই টেবিলগুলো আছে, সেখানে যেটি বলা হয়েছে, সেখানে আমরা যদি যেগুলো মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট থেকে যেগুলো বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে ৭ এর ৬ তে কি দেওয়া আছে? জমি বিক্রয় এবং নিবন্ধন, ভূমি উন্নয়ন সংস্থা এবং ভবন নির্মাণ সংস্থা ব্যতীত। তার মানে এখানেও ছাড় দেওয়া আছে। কিন্তু তারপরও তারা এই যে ব্যাখ্যাটা করল, এই ব্যাখ্যাটা তারা ভুল ব্যাখ্যা করল। আমরা আশা করি অতি দ্রুত এটাকে তারা রিভাইজ করে নিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।